দেখো ভাইরা, আমরা আইসিটি প্রথম চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিতে। এখন আমরা আইসিটির পার্ট চ্যাপ্টারটা একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে শেষ করব। দেখো, খুব ইন্টারেস্টিং। সেটা হলো আমরা এই চ্যাপ্টারটা তোমার কোশ্চেন ধরবো, কোশ্চেন ওয়াইজ সলভ করব, দেন ওই কোশ্চেনের ভিতরে কি আছে জেনারেলভাবে সলভ করব। তারপর আমরা যাব কয়েকটা টাইপ নিয়ে ডিসকাস করব। এর পরবর্তীতে আমরা তোমাদের সিকিউ ফুল সৃজনশীলটা সলভ করব। ফার্স্টে কি করব, আমরা কোশ্চেন ধরবো, কোশ্চেন ধরে ওই কোশ্চেন সম্বন্ধে ডিসকাস করে ওই কোশ্চেন আনসার লিখবো। তার পরবর্তীতে আমরা কি করব, টাইপ ওয়াইজ কয়েকটা জিনিস পড়বো, লাস্টে আমরা সিকিউ সলভ করব। আসো ভাইরা, ফার্স্টে কি কোশ্চেনটা হলো ক্রায়োসার্জারি কি, এর পদ্ধতি এবং ব্যবহার আলোচনা করো। ক্রায়োসার্জারিকে আমরা ক্রায়োথেরাপিও বলে থাকি। এখন দেখো, ক্রায়োসার্জারিটা কি? ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক কোষগুলোকে বিনষ্ট করে। শুরুতে কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হলেও পরে তরল অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। এখন দেখো ভাইরা, এখানে কিন্তু একটা জিনিস তোমার মাস্ক লিখতে হবে। সেটা হলো প্রথমে কঠিন কার্বন ডাই অক্সাইড, পরবর্তীতে তরল। এরপর আরেকটা জিনিস দেখো, এটা তোমার চিকিৎসা পদ্ধতি যা শীতল তাপমাত্রা ইউজ করা হয়। যখন তুমি এমসিকিউ তো পড়বা, তখন এই শীতল তাপমাত্রা কত তা তোমাকে জানতে হবে। এরপর দেখো, এটার পদ্ধতি কি আসছে, পদ্ধতি দেখো, এই পদ্ধতিটা ব্যাখ্যা করো। কি বলছে, এই পদ্ধতিতে টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের মধ্যে স্বাভাবিক থেকে কমিয়ে 120 থেকে -165°C, এখানে আমি বললাম না, এই তাপমাত্রাটা দেখো সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়। এরপর ক্রায়োপ্রোবের মাধ্যমে আর্গন গ্যাস নিঃসরণ করা হয়, যার ফলে কোষগুলো বরফে পরিণত হয় এবং ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর পুনরায় ক্রায়োপ্রোবের মাধ্যমে হিলিয়াম গ্যাস নিঃসরণ করে কোষগুলোকে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসা হয়। এই প্রক্রিয়া টিস্যু ধ্বংস হওয়া পর্যন্ত চলতে থাকে। এটাকে তোমাকে ক্রায়োসার্জারি বলা হয়ে থাকে। লাস্টলি দেখো, এটা ব্যবহার কোথায় ভাই? ক্রায়োসার্জারির ব্যবহার তোমার ত্বকের ছোট ছোট টিউমার, তিল, আঁচিল এবং শুরুর দিকে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন দেখো, ক্রায়োসার্জারিটা মেইনলি কি করে? ওয়ান কাইন্ড অফ থেরাপি বলা হয় না, আমাদের ক্যান্সার হলে বলে না যে আমরা থেরাপি দিতে যাচ্ছে, তখন এই জিনিসটাই করে থাকি। দেখো ভাইরা, এখন আমরা আইসিটি তোমার ক্রায়োসার্জারি রিলেটেড আরেকটা কোশ্চেন সলভ করতে যাচ্ছি। এই কোশ্চেনটা বানায় লেখা যায়। তারপরও দেখো, যদি তুমি ক্রায়োসার্জারি সম্বন্ধে একটু জানো, তারপরে এই কোশ্চেনটা বানায় লিখতে পারবা। কোশ্চেনটা কি দেখো, ক্রায়োসার্জারিতে আইসিটির প্রয়োগ ও এর সুবিধাগুলো বর্ণনা করো। ফার্স্ট কোশ্চেনটা কি দেখো, এখানে দুইটা কোশ্চেন। সেটা হলো আইসিটিতে প্রয়োগ, আর এটা হলো এর সুবিধাগুলো বর্ণনা করো। আইসিটিতে প্রয়োগ কোথায় দেখো, গবেষকদের ইন্টারনেট ব্যবহার করতে হয় না যে এই ক্রায়োসার্জারি করতে। তারপর কি দেখো, রোগীর বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে হয় ইন্টারনেটে। আমরা বিভিন্ন তোমার জায়গায় তোমার এই তথ্যগুলো নোট ওয়েব যে ওয়েবসাইটে, আমার ওয়েবসাইট আছে পার্সোনাল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যে আমি এই ডকুমেন্টগুলো সবগুলো ফাইল করে রাখতাম। তারপর আমার রোগীরা যে কোনো ধরনের তথ্যের ইনফরমেশনের জন্য আমার এই জায়গায় জমা দিতে পারবে। যে আমি একটা মেডিকেল রিপোর্ট নিব, তাদের কি কি সমস্যা, এই তথ্যগুলো তারা আমাকে এই ড্রাইভের মধ্যে দিবে বা এই একটা লিঙ্কের মধ্যে তারা প্রোভাইড করবে। তারপর জিনিস দেখো, ক্রায়োসার্জারি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কম্পিউটারের ব্যবহার। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমাদের এই ক্রায়োসার্জারিটা মেইনলি কি করে, তাপমাত্রা যেমন কি 120° থেকে -165° মনে হয় মেবি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে নামাই আমরা 12 সেকেন্ডের মধ্যে, এটার জন্য তো আমার কম্পিউটারের প্রয়োজন হয়। তারপর দেখো, ডাক্তারের প্রশিক্ষণের জন্য ক্রায়োসার্জারিতে সিমুলেশনে ব্যবহার করা হয়। এগুলো সবগুলো তোমার আইসিটিতে প্রয়োগ না। তারপর কি বলে, সুবিধা সমূহ। ক্রায়োসার্জারির খরচ কম মানে কি, সহজ, নিরাপদ এবং সবচেয়ে জিনিস হলো এটা ব্যথামুক্ত। এই জিনিসটা কি, ব্যথামুক্ত। এই জন্য তোমার ক্রায়োসার্জারিটা বর্তমানে সবচেয়ে বেশি ইউজ করা হয়, কারণ ক্যান্সার রোগীদের প্রচুর পরিমাণে থেরাপি দিতে হয়, প্রচুর পরিমাণে, সপ্তাহে কিছুদিন অন্তর তোমার দিতে হয়। তো বর্তমানে আইসিটি যে মানে আমরা যে জেনারেশনে আছি, এই জেনারেশনে তোমার আপডেটের পিছনে ক্রায়োসার্জারি মানে চিকিৎসা ক্ষেত্রে একটা বিশাল পরিমাণ অবদান রাখতেছে এই ক্রায়োসার্জারি। এখন আমরা একটা কোশ্চেন সলভ করব, সেটা হলো বায়োমেট্রিক্স নিয়ে। বায়োমেট্রিক্সের যেগুলো কোশ্চেন আমাদের মধ্যে আসে, এখন আমরা এই টপিকসটা যখন পড়বো, এই টপিকসগুলো নিয়ে ডিসকাস করলে আশা করি এই কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে। দেখো, একটা কোশ্চেন কি, বায়োমেট্রিক্স কি, বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে। দেখো, বায়োমেট্রিক্সটা কি আসলে। বায়োমেট্রিক্সটা হলো এমন একটা জিনিস যেটা হলো তোমাকে কোনো ব্যক্তির দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে। তুমি দেখো, আমার সাথে তোমার কি পার্থক্য, বা তোমার সাথে অন্য আরেকজনের কি পার্থক্য। আমাদের বর্তমানে আল্লাহ এমনভাবে আমাদেরকে সৃষ্টি করছে যে আমাদের কারোর সাথে কারোর কোনো মিল নেই অনেক জিনিসের। এই জিনিসগুলো থেকে শনাক্ত করা হয়, ব্যক্তিগুলো শনাক্ত করা হয়। যেমন আল্লাহ মাফ করুক, আমাদের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের দেহের কোনো কিছু দিয়ে বোঝা যাচ্ছে না যে আমি কার সন্তান বা কি। তো দ্যাটস ওয়াই এটা আমাদেরকে যখন সিলেক্ট করতে হয়, তখন আমাদেরকে ডিএনএ পরীক্ষা করতে হয়। ডিএনএ পরীক্ষা করার মাধ্যমে আমাদেরকে সেটা সিলেক্ট করতে
শনাক্ত করে। এখন দেখো ভাইয়ারা, এটা কি আছে, একটা বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে? ভাই বায়োমেট্রিক্স এভাবেই কাজ করে যে আমাদের দেহের মধ্যে আঙ্গুলের ছাপ, মুখমণ্ডলের ছবি, তারপর তোমার সিগনেচার ভেরিফিকেশান, রেটিনা স্ক্যানার, ডিএনএ, ভয়েস রিকগনিশন, হ্যান্ড জিওমেট্রি, এগুলো দিয়ে তোমার মেনলি আমাদের বায়োমেট্রিক্সগুলো করা হয়। এখন দেখো বায়োমেট্রিক্সগুলো আসলে মেনলি কি, এগুলার আরও একটা জিনিস আছে। দেখো বায়োমেট্রিক্সের প্রকারভেদ ও সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করো। বায়োমেট্রিক্সের প্রকারভেদগুলো হলো এগুলো, এবং এই সুবিধা এবং অসুবিধা ব্যাখ্যা করো। যেমন দেখো তোমার একটা জিনিস আমি নিলাম, সেটা হলো এই সিগনেচার ভেরিফিকেশান। সিগনেচার ভেরিফিকেশানটা যখন আমি নিব, সেখানে দেখো এটা কি, এটার একটা অসুবিধা বলো তো। তা আমার সিগনেচার নকল করতে পারে অনেকে, নকল করতে পারে না? নকল করতে পারে। বর্তমানে তোমার ভয়েস রিকগনিশন, এই ভয়েস যেটা, এটা আরেকজনের, আমার ভয়েসটা তোমার আরেকজনে, তোমাদের এআই এর মাধ্যমে আমার ভয়েসটা আরেকজনে বলতে পারে, মানে আরেকজন সেম টাইপ ভয়েস বানায় ফেলে আর কি, নকল করে। তারপরে তোমার তোমার মুখমণ্ডলের ছবি, আঙ্গুলের ছাপ, এগুলো সবগুলো মোটামুটি টেকনোলজির একটা ব্যাড ইমপ্রেশনের কারণে, মানে টেকনোলজির একটা ব্যাড ইফেক্টের কারণে এগুলো নকল করে অনেকে ট্রাই করে। তো দেখো ভাইয়ারা, যখন এগুলো হয় তখন এগুলোর কিছু অসুবিধা আছে, সুবিধাও আছে অসুবিধাও আছে। এখন দেখো এগুলো যদি আরেকটা কোশ্চেন আসতে পারে, এগুলোর প্রয়োগ কোথায় কোথায় এগুলো প্রয়োগ করি। যেমন কি দেখো, আমাদের বর্তমানে ইভিএম নির্বাচন হয় না, ইভিএম এ নির্বাচন হয়, যেমন নির্বাচন কমিশনে যেগুলো নেয়, আমাদের ভোটার আইডি কার্ড তৈরিতে লাগে। তারপরে আমরা সিম কিনি, যখন আমাদের সবারই মোবাইলে সিম আছে, সিম কিনতে যাই। তারপরে এখন দেখো বিভিন্ন ইউনিভার্সিটিতে ঢুকার সময় বা বিভিন্ন জায়গায় তোমার অ্যাটেন্ডেন্স নেয়, যেমন বিভিন্ন অফিসের অ্যাটেন্ডেন্সগুলো নেয় এই তোমার আঙ্গুলের ছাপ থেকে। তো এইভাবেই তোমাকে আসলে মেইনলি বায়োমেট্রিক্সগুলো কাজ করে। বায়োমেট্রিক্স হওয়ার সুবিধা কী হলো? বায়োমেট্রিক্স হওয়ার সুবিধা হলো তোমাদের মধ্যে আমাদের যে নকল করা বা কাজের দ্রুততা, আগে যেমন কি হইতো যে একটা জিনিসের মধ্যে যদি আমি আঙ্গুলের চাপ নিতে পারতাম, সবচেয়ে ইজিলি নিতে পারতাম। তো আঙ্গুলের ছাপ নেওয়ার কারণে কি হয়, আমার আঙ্গুলের ছাপের সাথে আরেকজন আঙ্গুলের ছাপ মিলে না কোনোভাবেই। তো আল্লাহ আমাদেরকে আসলে এভাবেই সৃষ্টি করছে যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের মিলবে না, এবং ওই জিনিসগুলো দিয়ে আমরা শনাক্ত করবো এই জিনিসটা ওর, এই জিনিসটা ওর। এভাবে আসলে বায়োমেট্রিক্সগুলো কাজ করে। আশা করি বুঝছো। এই টাইপের কোশ্চেন থেকে তোমার এত বেশি হার্ড টাইপ কোশ্চেন আসবে না, কিন্তু এই কোশ্চেনটা বেশি। এই বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হলো এমন একটা প্রযুক্তি যেটা কোনো ব্যক্তির দেহের গঠন আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে। আমরা একটা কোশ্চেন নিব, সেটা হলো আমাদের বায়ো ইনফরমেটিক্স নিয়ে। বায়ো ইনফরমেটিক্স মেনলি কি? বায়ো মানে কি? বায়োলজি রিলেটেড বা ইনফরমেটিক্স, বায়োলজি রিলেটেড ইনফরমেশনগুলো নিয়ে যে টেকনোলজি, সেটাই হলো বায়োইনফরমেটিক্স। এখন দেখো এটা আমরা কীভাবে লিখবো বা কি। বায়োটেকনোলজি এমন একটা প্রযুক্তি, এটা আন্তঃশাস্ত্রীয় কেন্দ্র যা জীববিজ্ঞান সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বোঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নত করে। একটা সফটওয়্যারের মাধ্যমে জীববিজ্ঞান রিলেটেড কোশ্চেনগুলোকে তোমাদেরকে একসাথে করে রাখে। এখন দেখো ভাইয়ারা, এটার উদ্দেশ্য কি? দেখো, এটা কোশ্চেন বায়োইনফরমেটিক্স কি, এটা একটা কোশ্চেন। উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো, এটা আরেকটা কোশ্চেন। উদ্দেশ্যগুলো কি দেখো, উদ্দেশ্যগুলোর মধ্যে কি আছে? জৈবিক প্রক্রিয়া অনুধাবন করা, তারপর সেকেন্ডলি কি জিন বিশেষক ডেটাবেস তৈরি করা, থার্ড নাম্বার কি রোগ সৃষ্টির কারণ হিসেবে জিনের প্রয়োগ, তারপর নতুন রোগ এবং সুগন্ধি মান নিশ্চিত করা। এখন দেখো এখানে কি করতেছে, আমার মেনলি রোগটা নির্ণয় করতেছে, তারপর ওই রোগটা তোমার কি হয়, ওই রোগটা নতুন রোগ সৃষ্টি করতে পারে কিনা তা দেখতেছে, ওই রোগের মধ্যে কোন জিন বিষয়ের ডাটাবেসগুলো রাখতেছে, তারপরে জৈবিক প্রক্রিয়া অনুধাবন করতেছে। এখন দেখো ভাইয়ারা, আরেকটা জিনিস, সেটা হলো এই টাইপের আরেকটা কোশ্চেন আসতে পারে যে বায়ো ইনফরমেটিক্স কি কি কাজে লাগে এবং এর প্রয়োগ। দেখো ভাইরা, এর প্রয়োগ কোথায় কোথায় তোমার, মানে কি কি কাজে লাগে আমার বায়ো ইনফরমেটিক্স মেনলি। বায়ো ইনফরমেটিক্স আমার এই যে জৈবিক প্রক্রিয়া অনুধাবন করা, তারপরে ডাটাবেস তৈরি করা, এগুলো লিখলে হবে, বুঝছো। তারপর দেখো প্রয়োগ, ডাইমাইনিং, প্যাটার্ন রিকগনিশন, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যালগোরিদম, ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর দেখো আরেকটা জিনিস কি, ডিএনএ ম্যাপিং। আমাদের যে ডিএনএ আছে এটার ম্যাপিং করা হয়, অ্যানালাইসিস করতে পারি, তারপরে জিন বাইন্ডিং করতে পারি, আমার যে কোন জিনের মাধ্যমে কোনটা হয়েছে ওটা, তারপরে ড্রাগ ডিজাইন করতে পারি, তারপরে ড্রাগ আবিষ্কার করতে পারি, তারপরে প্রোটিন আবিষ্কার এবং ওর গঠনের মিথস্ক্রিয়া দিতে পারি, তারপরে আমাদের যে বিবর্তন হয়, ডিএনএ যে বিবর্তনগুলো হয় ওটা দেখতে পারি। লাস্টলি দেখো কি, জীববিজ্ঞান নিয়ে গবেষণা করতে পারি। কারণ টোটালি কথা, এই জিনিসটা হলো মেইনলি তোমার এমন একটা জিনিস, সেটা হলো জীববিজ্ঞান রিলেটেড
বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে। তো বায়ো ইনফরমেটিক্স নিয়ে মোটামুটি এই টাইপ কোশ্চেনগুলো আসবে, যেমন বায়ো ইনফরমেটিক্স কি, বায়োমেট্রিক্স উদ্দেশ্য কি, কি কি কাজে লাগে এবং এর প্রয়োগগুলো তোমরা ব্যাখ্যা করো। আশা করি বুঝছো, তোমরা বুঝছো। এবার আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কোশ্চেনে যাব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখো কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এর মূলনীতিগুলো আলোচনা করো। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি টাইপ কোশ্চেন আসতেছে তোমার, জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা মেইনলি কাকে বলে আগে ওইটা দেখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা তোমার হলো কি, কোনো একটা জীবের জিনোমকে নিজের মতো সাজিয়ে নেওয়াটাই হলো জীবপ্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা একটা জীবের জিনোম, ওই জিনটা কালেক্ট করব, তারপর ওই জিনকে আমরা নিজের মতো করে সাজিয়ে কাজগুলো করব, তখন তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা কি, জীবপ্রযুক্তি। এখন দেখো ভাইয়ারা, এখানে কি এর মূলনীতিগুলো আলোচনা করো। মূলনীতি কি তোমার, এটা কি কাজে লাগে বা এটা কি জন্য আমরা ইউজ করি। এটা কি তোমার কাঙ্ক্ষিত জিনকে আলাদাকরণ, আমরা একটা থেকে একটা যে কোনো একটা জিনিস থেকে বা যে কোনো, যেমন একটা কি ধানের বীজ বা যে কোনো একটা জায়গা থেকে তার যে কাঙ্ক্ষিত জিন যেটা সেটা আলাদা করব। যেমন কি আমরা কলপ করে বলে না যে আমাদের একটা গাছের ডাল থেকে আর একটা গাছের উৎপত্তি যখন করতে হয় তখন তাকে একটা জায়গা থেকে কাঙ্ক্ষিত যে জিনটা আছে ওটা আমরা নিয়ে নিতে হয়। তারপর কি দেখো তোমার ওই জিন কোনো ডিএনএতে স্থাপন করতে হবে এবং ওই যে জিনটা নিব ওই জিনটা আমরা আরেকটা ডিএনএতে স্থাপন করতে পারি। তারপর কি দেখো, উক্ত ব্যাকটেরিয়া প্রাণীদেহে স্থাপন যা টিউমার তৈরির মাধ্যমে উপস্থিতি জানান দেবে। কথা দেখো কি, কোন একটা ব্যাকটেরিয়া প্রাণীদেহে স্থাপন করব যা টিউমারের তৈরির মাধ্যমে উপস্থিতি জানান দেয়, এই সেম জিনিস। এরপর দেখো টিউমার থেকে জিএমও তৈরি হয়। জিএমও মিনস কি, জিএমও কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি হয়। এন্ড দেখো ভাইয়েরা, সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এটা তোমার এই কোশ্চেনটা তোমার জ্ঞানমূলক আসতে পারে। তারপর দেখো এইভাবে তোমার কোশ্চেনগুলো আসতে পারে। এবং এখানে এটাও আসতে পারে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ কোথায়, বা এটা আরেকটা কোশ্চেন অ্যাড হতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ। তারপর তোমার আরেকটা কোশ্চেন আসতে পারে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার কারণে আমাদের কাজগুলো কত সহজে এখন করতে পারতেছি। এই টাইপ কোশ্চেনগুলোই আসবে, জাস্ট এগুলো লিখবা, লেখার পরে একটু নিজের মতো করে সাজায় লিখবা, মূল কথাটা আসলেই হবে ইনশাআল্লাহ। এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আরও কয়েকটা কোশ্চেন সলভ করতে যাচ্ছি। এই কোশ্চেনটা কি, তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং আইসিটিতে কি কি ব্যবহার হতে পারে বলে তুমি মনে করো। মানে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার সময় উক্ত পদ্ধতিটা ইউজ করার সময় আইসিটিতে ব্যবহার কি কি হয়। আইসিটি ব্যবহার হয় বায়ো ইনফরমেটিক্সের ডাটাবেস তৈরিতে, তারপর তোমার জিন লাইব্রেরি তৈরি করতে, গবেষকদের ইন্টারনেট ব্যবহার করে, তারা বিভিন্ন জিনিস করে, তারপরে বিভিন্ন ধাপে কম্পিউটারে সিমুলেশন দেওয়া হয়, প্রশিক্ষণের জন্য কম্পিউটার নির্ভর হয়। এগুলো তোমার বানায় লেখার জিনিস, বুঝছো। আইসিটিতে কি কি ব্যবহার হয় আমার এখানে, মানে আইসিটির ক্ষেত্রে কোনটা কোনটা ইউজ করতে হয়, ইন্টারনেট ইউজ করতে হয়, তোমার সফটওয়্যার ইউজ করতে হয়, এই জিনিসগুলো লিখবা। এরপর দেখো তোমার এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ইম্পর্টেন্ট কোশ্চেন কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধা, প্রয়োগ এবং ব্যবহার লেখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, তোমার মেনলি ইনসুলিন তৈরি করে। আমাদের যে ডায়াবেটিস রোগীরা আছে, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন লাগে, তাই না। ইনসুলিনটা তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হয়। এরপর দেখো আরেকটা কোশ্চেন কি, বৈদ্যুতিক চিকিৎসা করা হয়, ভ্যাকসিন ও অ্যালবুমিন তৈরি করা হয়। তোমরা কি জানো কোভিড-19 যখন আমাদের ভ্যাকসিন তৈরি করতেছিল তখন জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা অনেক ভালো পরিমাণে তোমার ব্যবহার হয়েছে। এরপর দেখো আণুবীক্ষণিক জীব থেকে প্রোটিন তৈরি করে, একবারে ছোট ছোট জীব থেকে তোমার আমাদের প্রোটিন তৈরি করে। তারপর দেখো জিএমও ও জিএমসি তৈরি করে, অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, শস্যের উৎপাদন বৃদ্ধি এবং ত্বরান্বিতকরণ। কারণ কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে জিনটা আছে ওই জিনের সিলেক্ট করে, ওই সিলেক্ট করা জিন থেকে তোমার আমাদের কিভাবে ভালো উৎপাদন করতে পারে সেজন্য এটাকে আরো মডিফাইড করতে হয়, মডিফাইড করে, তারপরে অঙ্গ প্রতিস্থাপন করে। কোনো একটা জিনিসের মধ্যে থেকে কেটে ওর একটা জায়গায় আরেকটা স্থাপন করা, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে থাকে। এবার আমরা ন্যানো টেকনোলজি রিলেটেড কোশ্চেনগুলো সলভ করব। দেখো ন্যানো টেকনোলজি কোশ্চেন আসছে, ন্যানো টেকনোলজি কি, এর ব্যবহারগুলো নিয়ে আলোচনা করো। ফার্স্টলি কোশ্চেন, তোমার ন্যানো টেকনোলজিটা কি। ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমাদের আছে, ছোট ছোট যে জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে আমাদের টেকনোলজি মানে আণবিক জিনিসগুলো থেকে বিভিন্ন জিনিস তৈরি করে এই ন্যানো টেকনোলজির মাধ্যমে। এখন দেখো এই মোবাইলটা, আমার এই মোবাইল যেটা আছে, এই মোবাইলটা তোমার মেনলি একটা জিনিস মানে ছোট ছোট জিনিস থেকে তৈরি করা হয়েছে। তাহলে আগে তো এটা ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে, এই যে আণবিক জিনিসগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে।
তারপর দেখো এটার ব্যবহারগুলো রাসায়নিক শিল্পে, খাদ্য শিল্পে, নবায়নযোগ্য শিল্পে, খেলাধুলা, ক্রীড়া এবং সরঞ্জাম সৃষ্টি, কম্পিউটার সরঞ্জাম, রেফ্রিজারেটর, বাড়ি শিল্পে, চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়। এখন দেখো রাসায়নিক শিল্পে সানস্ক্রিনে ব্যবহৃত TiO2 এবং ধাতুর উপর পলিপ থিতিতে ব্যবহার করা হয়। এরপর দেখো তোমার খাদ্য শিল্পে কি কি প্যাকেজিং তৈরির জন্য সিলভার ফয়েল, স্বাদবর্ধক ন্যানো ম্যাটেরিয়াল, ক্ষুধা নিবারক ট্যাবলেট ইউজ করা হয়। নবায়নযোগ্য ন্যানো টেকনোলজি, খাদ্য উৎসবন, মেইনলি এই জিনিসগুলো মজবুত, মানে আমাদের যে খেলাধুলার সরঞ্জামগুলো আছে এগুলো মজবুত করে, কারণ কি এখানে ন্যানো টিউব এবং ন্যানো পার্টিকেল ইউজ করা হয়। তারপরে তোমার কম্পিউটারের সরঞ্জাম, কম্পিউটারের যে সরঞ্জামগুলো আছে এগুলো তোমার এই ন্যানো টেকনোলজির মাধ্যমে তৈরি হয়, কারণ এটা যেন দীর্ঘদিন তোমার থাকে, শক্ত থাকে, মজবুত থাকে। তারপর রেফ্রিজারেটর, তারপর তোমার ভারী শিল্পে, তারপর চিকিৎসা ক্ষেত্রে আণবিক ওষুধ, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে যে আমরা যে ট্যাবলেটগুলো, যে মেডিসিনগুলো তৈরি করা হয়, এই মেডিসিনগুলো থেকে অনেক মেডিসিন আছে যেগুলো তোমার অতি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে কালেক্ট করতে হয় জিনিসগুলো, সেই জিনিসটা তোমার ন্যানো টেকনোলজির মাধ্যমে হয়। এখন আরেকটা কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনটা কি দেখো, যে ন্যানো টেকনোলজির সুবিধা এবং অসুবিধা ব্যাখ্যা করো, কারণ প্রত্যেকটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধা অসুবিধা কি, ন্যানো টিউব বা ন্যানো পার্টিকেল দ্বারা উৎপাদিত বস্তু মজবুত হয়, স্টার ড্রাগ যা দ্রুত রোগ নিরাময় করে। তারপর 3 নাম্বার কি, ন্যানো ট্রান্সমিটার, ন্যানো টিউব, ন্যানো ডায়োড এক্সেট্রা, এগুলো তোমার একটা বিপ্লব আনছে এগুলো তোমার আমার একটা টেকনোলজিকে একটা বিপ্লব নিয়ে আসছে। এগুলো এই জিনিসগুলো ইউজ করার কারণে আমার অনেক জিনিস ইজিলি তৈরি করা যাচ্ছে এবং অধিক কর্মদক্ষতা সম্পূর্ণ কাজ আমরা আউটপুট পাচ্ছি এবং অধিক কর্মদক্ষতা সম্পূর্ণ মানুষ আমরা রেডি করতে পারতেছি, কারণ একজন মানুষ একসাথে অনেকগুলো কাজ করতে পারতেছে। এবং এর কিছু অসুবিধা আছে, কারণ কি এটা অনেক ব্যয়বহুল এবং এটা যদি যথাযথ প্রয়োগ না করতে পারো তাহলে তোমার বিপদ ঘটবে। এরপর আরেকটা জিনিস দেখো, এটা কি বিকল্প জ্বালানি বা সোনার দাম কমে গেলে অর্থনৈতিক ক্ষতি হবে এটা থেকে। তারপর লাস্টে কি, এটা আমার শরীরের জন্য কিন্তু ক্ষতিকর, এটা আমার শরীরের জন্য ক্ষতিকর, কারণ কি টেকনোলজি যতটা উন্নত হচ্ছে তত আমরা মানে কাজের প্রতি আমরা তত বেশি শারীরিক কায়িক শ্রম আমাদের খুব কম হচ্ছে, বলতে আমরা বসে কাজ করা শুরু করতেছি, এই কারণে আমাদের বিভিন্ন রোগগুলো হচ্ছে। তারপর আমাদের এই যে আমরা স্ক্রিনের দিকে তাকায় সারাক্ষণ থাকি, এই জিনিসগুলো আমাদের চোখের ক্ষতি হয়। তো আশা করি বুঝছো এই জিনিসটা কি। এখন ন্যানো টেকনোলজি রিলেটেড কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারছো। আমরা একটা কোশ্চেন নিয়েছি, সেটা হলো টেলিমেডিসিন কি, এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এর সুবিধা অসুবিধা। কিছুই লেখি নাই, জাস্ট মুখে যা বলবো সবগুলো শুনবা, ইনশাল্লাহ হয়ে যাবে। টেলিমেডিসিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কারণে আমাদের এমন একটা জিনিস তোমাদের আসছে, এমন একটা প্রযুক্তি তোমাদের মধ্যে আসছে, যে জিনিসটা হলো আমাদের ভৌগোলিক দূরত্ব ভিন্ন ভিন্ন স্থানে থাকা সত্ত্বেও আমরা এক জায়গায় বসে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সুবিধাগুলো গ্রহণ করি। যেমন এক্সাম্পল তোমাকে দিচ্ছি, সেটা হলো আমার এটা রোগ হয়েছে, যেমন আমি এটা ডাক্তার তোমার বাংলাদেশের চিকিৎসা করতে পারতেছি না, আমি এটা কি করতেছি ইন্ডিয়ার একজন ডাক্তারের সাথে ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, তাহলে কি আমার পক্ষে আবার ইন্ডিয়া যাওয়াটা পসিবলও না, সম্ভবও না। তখন আমি কি করতেছি, যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, এটা কিভাবে কাজ করে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডাক্তারের সাথে যোগাযোগ করে আমি আমার রোগ সম্বন্ধে, মানে আমার কি কি সমস্যা আছে এগুলো সম্বন্ধে বলছি, ডাক্তার তখন আমাকে মেডিসিন এবং কি কি টেস্ট করানো লাগবে সেগুলো বলছে। এরপর আমি সেই টেস্টের রিপোর্টগুলো ডাক্তার আবার পাঠাইছি, ডাক্তার আবার আমাকে কাউন্সেলিং করছে। অর্থাৎ আমি একটা জায়গা বলছি, আমি একটা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, কিন্তু আমার পক্ষে ঢাকা যে বা আমার পক্ষে ওই রকম একটা ভালো হসপিটালে গিয়ে চিকিৎসা নেওয়াটা সো টাফ, সেই জিনিসটাকে আমরা সহজ করছে এই টেলিমেডিসিনের মাধ্যমে। এখন দেখো ভাইয়েরা, টেলিমেডিসিন তোমার কি কি করতে পারে মেনলি, টেলিমেডিসিন কি, আমাদের যে ডাক্তাররা আছে ওই ডাক্তাররা তোমাদের যে রুগী আছে ওই জিনিসগুলো, এই জিনিসটা টেলিমেডিসিনের এই প্রয়োগটা মেনলি তোমাদের আমাদের কোভিড-19 যখন হয়েছিল না, কোভিড-19 মধ্যে দেখবা ডাক্তাররা তোমার সরাসরি কথা বলতো না, তারা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলতো, দেখতো, তখন মানে বিভিন্ন জায়গায় বের হওয়াটা অনেক টাফ ছিল। তো টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের আসলে চিকিৎসা নেওয়াটা ইজি হয়ে গেছে। এখন দেখো বাইরা, এটার কিছু অসুবিধাও আছে। অসুবিধা কি দেখো, অনেক সময় ডাক্তার তোমার সঠিক রোগটা নির্ণয় করতে পারে না এবং আমাদের একজন দক্ষ ইন্টারনেট ইউজ করতে হবে, এবং ইন্টারনেট ইউজ করা যদি ঠিকভাবে না জানে তাহলেও কিন্তু হবে না। এই জন্য তো আমাদের যখন তোমার কি হয়, যে ডাক্তার তোমার সামনাসামনি ফেস টু ফেস না দেখলে অনেক সময় রোগটা বুঝতে পারে না। তো এই জিনিসটার কিছু হালকা অসুবিধা আছে, বাট টেলিমেডিসিন থাকার কারণে, এখন যে টেলিমেডিসিন হওয়ার কারণে আমাদের মোটামুটি মানে চিকিৎসা ক্ষেত্রে একটা ভালো বিপ্লব আসছে, বুঝছো। মোটামুটি এই জিনিসটা আমাদের জন্য নিজেদের জন্য অনেক সুবিধা হয়েছে, কারণ আমরা দেশে বসে বিদেশি ডাক্তারদের সাথে কথা বলতে পারতেছি, এবং আমি মনে করো আজকে আমার ডাক্তারের সাথে মিটাপ, আমি যে কোনো প্লেস থেকে ডাক্তারের সাথে কথা বলতে পারতেছি, আমার কাউন্সিলিংটা নিয়ে যেতে পারতেছি। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা প্রায় 15 নম্বর কোশ্চেন আসছি। 15 নম্বর কোশ্চেনটা কি, রোবোটিক্স কি, রোবোটিক্স আইন ও রোবট কিভাবে কাজ করে এই জিনিসটা। রোবোটিক্স যখন আসবে, রোবোটিক্স শব্দের মধ্যে দুইটা জিনিস, একটা হলো রোবট, একটা হলো টিক্স। মানে কি,
রোবট নিয়ে যে টেকনোলজি কাজ করে সেই টেকনোলজিকে রোবোটিক্স বলে। এখন দেখো আমরা কি লিখছি, রোবোটিক্সের মধ্যে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা থাকে, রোবটের নকশা পরিচালন, গঠন, কাজ এবং প্রয়োগক্ষেত্র সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলে। এখন দেখো ভাইরা, রোবটের কিছু আইন আছে। রোবটের আইনগুলো কি? কখনো মানুষের ক্ষতি করবে না, রোবট কখনো মানুষের ক্ষতি করবে না, এটা তার 1 নাম্বার আইন। এরপর দেখো, প্রথম নিয়মের সাথে যদি সাংঘর্ষিক না হয় মানুষের আদেশ মেনে চলে। যদি মানুষের ক্ষতি যদি সে করে না, এটা যদি কখনো সাংঘর্ষিক না হয় তাহলে সে মানুষের আদেশও মেনে চলবে। 3 নাম্বার কি? নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। রোবট নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে যতক্ষণ না 1 নাম্বার এবং 2 নাম্বার যে নীতিটা আছে এই দুইটা নীতি সাংঘর্ষিক না হয়। ঠিক আছে, এরপর দেখো তোমার এটার কার্যপদ্ধতিগুলো। কার্যপদ্ধতি কি? প্রসেসর। রোবটে কি থাকে? প্রসেসর থাকে, পাওয়ার সিস্টেম থাকে, ইলেকট্রিক সার্কিট থাকে, অ্যাকুয়েটর থাকে, অনুভূতি, ম্যানিপুলেশন, মুভার বোর্ড। এখন কি পাওয়ার প্রসেসর কি? যেখানে প্রোগ্রামগুলো লেখা থাকে। পাওয়ার সিস্টেম কি? রোবট যেখানে শক্তি পায়। ইলেকট্রিক সার্কিট, হাইড্রোলিক এবং নিউমেট্রিক তোমার সিস্টেম প্রয়োগ করে। এখানে অ্যাকুয়েটর কি? হাত পা নাড়াতে সাহায্য করে। তারপর অনুভূতি, মানুষের উপস্থিতি এবং আদেশগুলো তারা বুঝতে পারে। ম্যানিপুলেশন, আশেপাশে যে মানুষ আছে বা আশেপাশে যে বস্তুগুলো আছে এটার কারণে সে তার অবস্থানে পরিবর্তন করে। তারপর মুভেবল বডি, যেমন যান্ত্রিক বা এক্সেট্রা থাকে রোবটের মধ্যে, যেগুলো দ্বারা সে এক প্লেস থেকে অন্য জায়গায় মুভ করে। আশা করি রোবোটিক্সের এই জিনিসগুলো বুঝছো। এখন আমরা রোবোটিক্সের আরেকটা কোশ্চেন সলভ করতে যাব, সেটা হলো রোবোটিক্সের উপকারিতা ও অপকারিতাগুলো। রোবোটিক্সের উপকারিতা হলো এগুলো আর অপকারিতা হলো এগুলো। উপকারিতার মধ্যে কি আছে দেখো, শিল্প কারখানায় রোবট ইউজ করা হয়, বিকল্প ড্রাইভার বা পাইলট। আমাদের ক্ষেত্রে দেখো শিল্প কারখানায় রোবট কি বিভিন্ন ধরনের তো প্রোডাকশনের জন্য, বিভিন্ন ধরনের প্রোডাকশনের জন্য যেখানে মানুষের দ্বারা হাত দ্বারা করতে হয় সেই কাজগুলো এখন রোবট নিজে করে ফেলতেছে। তারপর কি বিকল্প ড্রাইভার, এখন বিকল্প ড্রাইভার বা পাইলট ইউজ করতে পারে। তোমার বিভিন্ন সূক্ষ্ম কাজ, অনেকগুলো কাজ আছে যে জায়গায় মানুষের প্রবেশ করা সো টাফ, সে জায়গায় রোবট নিজে প্রবেশ করে সেই কাজগুলো করতেছে। তারপর দেখো সার্জারির ক্ষেত্রে, আমাদের যে চিকিৎসা ক্ষেত্রে সার্জারি করা হয় সেই জিনিসটা ক্ষেত্রে ইউজ করা হয়। কয়লার খনি বা নিউক্লিয়ার রিয়েক্টরের বিভিন্ন কাজে ইউজ করা হয়। তারপর নিরাপত্তার কাজে ইউজ করা হয়। মহাকাশ অভিযান, যেমন কি নিরাপত্তার কাজে আমাদের, তুমি দেখবা বিভিন্ন শপিং মহলে যখন ঢুকবো তখন দেখবা রোবটের মাধ্যমে অনেক সময় টেস্ট করা হয় এবং তোমার বিভিন্ন জায়গায় রোবটগুলো ছোট ছোট রোবট স্থাপন করা হয় যেগুলো তোমার আশেপাশে কোন কোন বস্তুর অবস্থান কি সেটা তোমার চিহ্নিত করতে পারে। এরপর দেখো এটার অপকারিতাগুলো কি। অপকারিতাগুলোর মধ্যে মানুষকে কর্মহীন করে ফেলতেছে। মানুষের যে দক্ষতাগুলো আছে সেটাকে অবমূল্যায়ন করা হচ্ছে। মানুষের দক্ষতাকে কাজে না লাগিয়ে রোবটের দক্ষতাকে কাজে লাগানো হচ্ছে, কিন্তু এটা নির্মাণ খরচ অনেক বেশি। রোবট কিছু কিছু সময় অনেক কাজকে তোমার সহজে করতে পারে না। যেমন এক্সাম্পল হিসেবে দেখো লাইনে রাখা বস্তুর ইনফেকশন, এটা কিন্তু তোমার রোবটের তাড়াতাড়ি করতে পারে না। কথা হলো অনেক সময় অনেক কাজ আছে যেগুলো মানুষ যত ইজিলি করতে পারতো সেই জিনিসগুলোকে রোবট করতে পারে, বাট একটু কঠিনভাবে করে, বাট একটু ইজিলি সহজে করতে পারে না কিছু কিছু কাজ। এখন দেখো ভাইরা, রোবট কি করছে আমাদের মেইনলি কাজগুলোকে, আমাদের বড় বড় অনেক প্রকল্পগুলোকে অনেক সহজ সময়ে কাজগুলো সম্পূর্ণ করতে এই রোবট তোমাদের অন্যতম একটা ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের 17 নম্বর কোশ্চেন, টেলিকনফারেন্স কি, ভিডিও কনফারেন্সিং কি এবং এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, এই জিনিসটা এখন আমরা দেখব। এখন আসো ভাইয়েরা, টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। বিভিন্ন ভৌগোলিক দূরত্ব অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত হয়ে কোনো সভা বা সেমিনার অনুষ্ঠানে প্রক্রিয়াকে টেলিকনফারেন্স বলে। টেলিকনফারেন্স বিভিন্ন ধরনের হতে পারে, যেমন পাবলিক কনফারেন্স হইতে পারে, ক্লোজড কনফারেন্স হইতে পারে, রিড অনলি কনফারেন্স হইতে পারে। এখন দেখো ভাইয়েরা, এখানে পাবলিক কনফারেন্স এটা সবার জন্য উন্মুক্ত, তুমি যে কোনো স্থানের মানুষজন এই কনফারেন্সে অ্যাড হতে পারবে। তারপর ক্লোজড কনফারেন্স, সেখানে যেমন কি এটা পাসওয়ার্ড দেওয়া থাকে। যখন আমরা কি করি জুমে যে কথা বলি না, ওইখানে আমরা সবাইকে অনেক সময় অ্যাক্সেস দেয় না, সেখানে আমাদের একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, যে আমার পাসওয়ার্ডটা জানি ও অ্যাড হতে পারবে। রিড অনলি কনফারেন্স, সেখানে শুধুমাত্র জাস্ট তুমি পড়তে পারবা যে কি জিনিসটা তোমার দেওয়া হচ্ছে। এরপর আসো তোমার ভিডিও কনফারেন্সিং কি। ভিডিও কনফারেন্সটাও সেম জিনিস, বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করা সত্ত্বেও কমিউনিকেশনের পদ্ধতি ব্যবহার করে অডিও এবং ভিডিও যুগপথ উভয়মুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে। ভাইয়েরা, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তোমার কি হয়, আমরা এই যে টেলিকনফারেন্সের যে কাজটা আছে এটা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করা সম্ভব। এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তোমার কি হয়, আমরা যে এই সরাসরি ইন্টারভিউ নেওয়া সম্ভব। ভাইয়েরা, এখন দেখো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এখন বর্তমানে আমরা এই দেশে বসে বিভিন্ন জায়গায় যখন আমরা অনার্স
বা আন্ডার গ্রাজুয়েট কোর্স করতে যায়, বা তোমাদের অনেকে এমএসসি করতে যাবে, যারা করতে যায় তাদের ক্ষেত্রে তোমার ইন্টারভিউগুলো এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেওয়া হয়। এখন বর্তমানে বাংলাদেশে অনেক জবের ক্ষেত্রে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির জবের ক্ষেত্রে ইন্টারভিউগুলো তোমার ফার্স্টে এই অনলাইনে নেওয়া হয়। যারা আমাদের যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে যে ক্লাব আছে, এই ক্লাবগুলোর মধ্যে সেমিনার হয়, তারপরে তোমার এই ক্লাবগুলোর ইন্টারভিউ হয়, জয়েনিং ইন্টারভিউ হয়, বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো হয়, এগুলো তোমার এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হয়। এবং ভিডিও কনফারেন্সিং এর সবচেয়ে বড় সুবিধা কি, এখানে অডিও এবং ভিডিও এবং ওই মানুষটাকে দেখা সেম জিনিসটা তোমার ইজিলি করা সম্ভব। আমরা আইসিটির এই পার্টটার এখন যে কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো, এগুলো আমাদের একবারে বেসিক কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমাদের সিকিউতে অনেক টাইমে আসে, কিন্তু আমরা সাজায় গোছায় লিখতে পারি না। এই জন্য আমি এখন এই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। সেটা হলো তথ্য প্রযুক্তির নৈতিকতার মূলনীতিগুলো ডিসকাস করো। এখানে আমি টোটাল 4টা জিনিস নিয়ে ডিসকাস করি। একটা আনুপাতিকতা, আর একটা সম্মতি স্থাপন, ন্যায় বিচার এবং ঝুঁকি কমানো। অর্থাৎ কি আনুপাতিকতা, আইসিটি ব্যবহারে লাভ এবং ক্ষতি উভয় দিকে থাকে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে লাভ এবং ক্ষতি উভয় দিকেই থাকে, কিন্তু আমাদের লাভের দিক মানে যে জিনিসটা আছে সেই জিনিসটা ক্ষতি, অবশ্যই কম ক্ষতিকে প্রাধান্য দিতে হবে। আমাদের যদি ক্ষতি বেশি হয় তাহলে সেটা ইউজ করে আমাদের কোনো লাভ নাই, অবশ্যই আমাদের লাভটা দেখতে হবে আগে। তারপর সম্মতি স্থাপন, সকলের মতামতকে প্রাধান্য দিতে হবে। যারাই তোমার এই যে তথ্য প্রযুক্তি ইউজ করতেছে তারপর প্রত্যেকের মতামতকে তোমাকে প্রাধান্য দিতে হবে। তারপর হয়তো সবার মতামত তুমি নিতে পারবে না, যাদের মতামত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তাদেরটাই নিবা। তারপর কি ন্যায় বিচার, যারা কোনো সুবিধা ভোগ করছে না তাদের কোনো ঝুঁকি যেন না হয়। যেমন কি তথ্য প্রযুক্তি অনেকে ইউজ করতেছে না, কিন্তু তাদের যেন আমরা কোনোভাবেই ক্ষতি না করি। যেমন কি আমাদের অনেক জায়গায় অনেক আছে যারা কৃষক সমাজ আছে, বা কৃষক সমাজ বলতে এখন তো আপডেট হয়ে যাচ্ছে একবারে, মানে প্রথমত অনেকে বুঝে না হয়তো, যারা ইউজ করতেছেন আমরা যেন তাদের ক্ষতি না করি এটা। তারপরে কি ঝুঁকি কমানো, অপ্রয়োজনীয় কাজ না করা। আমাদের কি অনেক ঝুঁকিপূর্ণ কাজ আছে যেগুলো আমাদের দরকার নেই, কিন্তু সেই কাজগুলোতে আমরা চলে যাই, সেই কাজগুলো আমাদের আসলে না করলেই বেটার। এর জন্য কি এটা হলো তোমার নৈতিকতার মূলনীতি। এই 4টা জিনিস ডিসকাস করতে হবে তোমাকে যখন আসবে এরকম। এরপরে আসো তোমার ভাইয়া তথ্য প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলো কি কি। স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে চলা। আমাদের যে আমরা প্রত্যেকটা জিনিস কি আমরা নিজের স্বার্থকে আগে দেখি না, তো আমার স্বার্থের দ্বন্দ্বটাকে আগে এড়িয়ে চলতে হবে। তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে। তারপর ভুল তথ্য উপস্থাপন না করতে হবে। আমরা এই জিনিসটা তথ্য প্রযুক্তি ইউজ করে ভুল তথ্য পাবলিশ করা, এই জিনিসটার টেন্ডেন্সি এখন বর্তমানে অনেক হাই। তারপরে কি অনুমতি ছাড়া তথ্য কপি করা, এটাকে বলা হয় প্লেজারিজম বলা হয়। তারপর তোমার হ্যাক না করা, তুমি হ্যাকিং করতে পারো ভাই, দরকার নাই কারো হ্যাক করা জিনিস, তোমার এটা নৈতিকতার মধ্যে পড়ে। তারপরে কি অফিস টাইমে অপব্যবহার না করা, অর্থাৎ তুমি কি বলছো অফিস টাইমে আমরা কি করি, অনেক সাথে চ্যাট করি, বসে বসে কাজ না করি, সেই জিনিসগুলো না করা। ভাইরাস এবং স্পার্মিং কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। যেমন ভাইরাসদের পাঠানো, স্পার্মিং, এগুলো আমরা না করতে হবে। তারপর কি তথ্য যোগাযোগ প্রযুক্তির সুপ্রভাব এবং কুপ্রভাব নিয়ে লেখো। ভাই অনেক লেখা যাবে, অনেক লেখা যায় আসলে এই জিনিসটা নিয়ে। তারপর দেখো সুপ্রভাবগুলো কি কি, অ্যাক্সেস টু ইনফরমেশন, আমরা যে কোনো ইনফরমেশন পেতে পারি, তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব, জীবনযাত্রার মান উন্নত হয়, দক্ষতা এবং কাজের গতি বৃদ্ধি হয়, শক্তি ও সময় অপচয় রোধ হয়, ই কমার্স বা বিজনেস শুরু হয়, শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে, তারপর যে অর্থনৈতিক উন্নতি হয়েছে, এক্সেট্রা অনেক জিনিস লেখা যায়, চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হয়েছে। তারপর তোমার আমাদের মহাকাশে অভিযান করা সম্ভব হয়েছে। এই যা ইচ্ছা তা লিখতে পারবা। এই চ্যাপ্টারে আমরা যা যা পড়ছি সব টপিকের উপর লিখতে পারবা, বহুত কিছু লেখা যায়। তারপর দেখো কুপ্রভাব কি, অশ্লীলতা বেড়ে গেছে, মানুষের গোপনীয়তা নষ্ট হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়তেছে, গুজব এবং মিথ্যাচার এই জিনিসটা তো অনেক বেশি উঠতেছে। তারপরে শারীরিক এবং মানসিক ক্ষতি হচ্ছে আমাদের এই জিনিসটা। আশা করি তোমরা এই 20টা কোশ্চেন যেগুলো সলভ করছি, এই 20টা কোশ্চেন থেকে মোটামুটি চ্যাপ্টারের প্রায় তোমার এখান থেকে তুমি দেখবা যে অনেক কোশ্চেন তুমি সরাসরি কমন পেয়ে যাবে। এবং আমাদের টোটাল মোটামুটি পায় এখন এই টপিকসগুলো, 20টা টপিক যদি তুমি ভালো করে পড়ো, আশা করি এই চ্যাপ্টারের মানে বেস্ট পার্টটা, মূল পার্টটা শেষ তোমাদের ক্ষেত্রে। এখন দেখো এরপরে আমরা যখন সৃজনশীল সলভ করবো তখন বুঝতে পারবা মানে কিভাবে ধরতে হয়, কিভাবে টপিকসগুলো সলভ করতে হয়। আশা করি বুঝছো সবাই। আমরা বিশ্বগ্রাম নিয়ে ডিসকাস করব। মোটামুটি আমাদের সব টাইপ শেষ। এই একটা স্পেশাল টাইপ আমি তোমাদের জন্য বাকি রাখছিলাম, সেই টাইপটা হলো তোমাদের বিশ্বগ্রাম। বিশ্বগ্রামটা কি আসলে, বিশ্বকে যেমন আমরা কি গ্রামে আমাদের কি হয়, সমাজের বিভিন্ন মানুষের মধ্যে আমাদের একটা বন্ধন সৃষ্টি থাকে, আমরা ছোট একটা জায়গার মধ্যে সবাই সবার সাথে যোগাযোগ রাখতে পারি। এখন আমরা সেই জিনিসটাকে পুরোটা বিশ্বকে তোমার একটা গ্রামের সাথে তুলনা করতেছি। তাহলে দেখো টেকনোলজি কত উন্নত হচ্ছে। তুমি যখন বিশ্বকে গ্রাম চিন্তা করতেছো তখন কি হয়, একে অপরের সাথে তোমার যোগাযোগটা বৃদ্ধি হয়, কমিউনিকেশন কানেক্টিভিটিটা বাড়ায়। এখন দেখো এখানে কি বলছে, মার্শাল ম্যাকলুহান তোমার বিশ্বগ্রামের প্রবক্তা। বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় অবস্থান করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও সেবা প্রদান করতে পারে। তুমি দেখো কি আমার একটা সমাজে যখন একটা মানুষ অসুস্থ হয়, সাথে সাথে ওই সমাজের প্রত্যেকটা মানুষ জেনে যায়, নিউজটা খুব তাড়াতাড়ি চলে গেছে না।
সেম জিনিসটা যখন আমার বিশ্বকে যখন আমি একটা গ্রামের সাথে তুলনা করতেছি, তখন আমার ওই একটা ইনফরমেশন সকল মানুষের কাছে পাঠাইতে খুব ইজিলি পাঠানো যায়। এই জিনিসটার কারণে, বিশ্বগ্রামের কারণে আমি তোমাদেরকে ই বুক মানে কি অনেকগুলো বই বা বিশ্বগ্রাম অনেকগুলো বই একসাথে থাকে এখানে, একটা লাইব্রেরির মতো। লাইব্রেরিতে ঢুকলে যেমন পাই এখানে পাই, বিশ্বের সকল বই এখানে পাওয়া যায়। ফ্রিল্যান্সিং করে বর্তমানে অনেকে অনেক টাকা কামাচ্ছে, সেটা বিশ্বগ্রামের কারণে হয়েছে। তারপর দেখো টেলিমেডিসিন, এটা নিয়েও তোমাদের কাছে ডিসকাস করছি, টেলিমেডিসিনটা। তারপরে ই কমার্স, তারপরে ই গভর্নেন্স, তারপরে তোমার অফিস অটোমেশন ইত্যাদি কাজ প্রত্যেকটা তোমার বিশ্বগ্রামের মাধ্যমে হয়েছে। আমি কি করি, এই দেশে থাকি আউটসোর্সিং, আমি এই দেশে থেকে বাইরের দেশের কাজগুলো সম্পূর্ণ করতেছি, আমি টাকা ইনকাম করতেছি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। সেম জিনিসটা বিশ্বগ্রামের কারণে হয়েছে। এখন দেখো ভাইরা, বিশ্বগ্রামের উপাদান সমূহ, বিশ্বগ্রামের উপাদানে কি হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, কানেক্টিভিটি আছে, ডেটা এবং ইনফরমেশন আছে, মানুষের সক্ষমতা আছে। ভাইয়া হার্ডওয়্যার জিনিসটা কি, তোমার রেডিও, টেলিভিশন এক্সেট্রা। যেমন কি তুমি একটা যখন জিনিসের যদি তোমার বিশ্বগ্রাম করতে হলে তোমার কি একটা কম্পিউটার লাগবে না, বা একটা মোবাইল তোমার লাগবে না, একটা ডিভাইস তো তোমার লাগবে, সেই ডিভাইসটাকে তোমার হার্ডওয়্যার বলা হয়। তারপর তোমার সফটওয়্যার, যে ডিভাইসটা আমি নিছি এই ডিভাইসের মধ্যে তো আমার অপারেট করার জন্য জিনিস লাগবে, আমি যে মানুষের সাথে যোগাযোগ করবো আমার ডেটা লাগবে না, তা আমার এই অপারেটিং সিস্টেম লাগবে। তারপর তোমার ব্রাউজিং সফটওয়্যার লাগবে, যেমন কি ব্রাউজিং সফটওয়্যারগুলো কি ক্রোম, তারপর তোমার অপেরা মিনি, এক্সেপ্টা। তারপর কানেক্টিভিটি, এটা হলো বিশ্বগ্রামের মেরুদণ্ড। এই জিনিসটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমি যখন আমাদের এমসিকিউ বেস পড়াইছিলাম তখন আমি এই জিনিসটা বলছিলাম। তারপর দেখো, এটা হলো কানেক্টিভিটি, হলো বিশ্বগ্রামের। কানেক্টিভিটিটা মেনলি কি, মানুষের সাথে মানুষের যে যোগাযোগ, এটা অনেক দ্রুত করা যাচ্ছে এখন। আমার যখন প্রয়োজন হচ্ছে তখনই আমি যোগাযোগ করতে পারতেছি, এবং ভৌগোলিক দূরত্ব আমার কোনো ম্যাটার করতেছে না, সে যে জায়গায় অবস্থান করুক না কেন আমি তার সাথে যোগাযোগ করতে পারতেছি। লাস্ট কি, ডেটা বা ইনফরমেশন, একজনের ডেটা আরেকজনের কাছে তুমি আদান প্রদান করতে পারতেছো, এবং সহজ সময়ে সঠিক মানুষের কাছে তুমি ডেটাটা দিতে পারতেছো। আমি সেকেন্ড চ্যাপ্টারে যখন টপোলজি পড়াইছিলাম তখন আমি এই জিনিসটা বলছিলাম যে তুমি স্পেসিফিক মানুষের কাছে তুমি ডাটা পাঠাতে পারবা, বা তুমি একটা গ্রুপের কাছে ডাটা পাঠাতে পারবা। এই জিনিসটা তোমার মেইনলি সম্ভব বিশ্বগ্রামের কারণে। তার মানুষের সক্ষমতা, মানুষ এখন অল্প সময়ে অধিক কাজ করতে পারতেছে, অল্প একটা সময় অধিক কাজ করা যাচ্ছে। আমি একসাথে বসে অনেকগুলো সফটওয়্যারের কাজ একসাথে করতে পারি। যেমন কি আমরা কি করি, একসাথে আমাদের একটা কম্পিউটারের মধ্যে তোমার ভিডিও এডিটিং চলতেছে, আর একটা কম্পিউটারে তোমার ভিডিও আপলোড চলতেছে। সেম জিনিসটা একজন মানুষ বসে দুইটা কাজ করতেছে, জাস্ট এই বিশ্বগ্রামের কারণে হয়েছে। আশা করি তোমরা এই টাইপটা বুঝছো। এরপরে যখন আমি তোমাদের সৃজনশীল সলভ করতে আসবো তখন দেখবা সৃজনশীল পুরো পান্তাভাত হয়ে গেছে, কারণ এবার আমি প্রত্যেকটা জিনিসের কোশ্চেন ধরে ধরে তোমাদেরকে সলভ করাইছি। ভাইরা দেখো, আমাদের মোটামুটি আইসিটির পার্ট চ্যাপ্টারটা শেষ। তো শেষ হওয়ার পরবর্তীতে আমরা এখন দেখবো, আমরা জ্ঞানমূল্য কিছু কোশ্চেন নিব। কোশ্চেনগুলো থেকে আমরা কেমন পারি সেটা একটু দেখবো। যে ফার্স্টে জ্ঞানমূলক কোশ্চেনে কি, ফার্স্টে ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি কি, কোনো একটা জিনিসকে, কল্পনার জিনিসকে বাস্তবে রূপান্তরের ভাবে দেখা জিনিসটাকে হলো ভার্চুয়াল রিয়েলিটি। তারপর একটা হলো টেলি প্রেজেন্স কি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে দূর থেকে পরিচালনা করাকে টেলিপ্রেজেন্স বলে। এটা আমরা বইতে তেমন টাইপে পড়ি নাই, এজন্য আমি এটা এর পাশে লিখে দিয়েছি। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা কি জিনিসটা পড়ছি। রোবোটিক্স কি, যেখানে রোবট নিয়ে তোমার ডিসকাস করা হয় সেটা হলো এটা। ক্রায়োসার্জারি কি পড়ছি। ক্রায়োসার্জারি ক্রায়োজনিক এজেন্ট, ক্রায়োজনিক এজেন্ট কি, ক্রায়োসার্জারিতে যে সকল তরল গ্যাস ইউজ করা হয় সেটাকে ক্রায়োসার্জারি বলে। ক্রায়োপ্রোব কি, ক্রায়োপ্রোব হলো এমন একটা জিনিস যেটা দ্বারা তোমার ক্রায়োসার্জারিতে যে রোগ শনাক্ত করার যে প্লেসটা, ওই জিনিসটা তোমার শনাক্ত করে। তারপর আসলে তোমার বায়োমেট্রিক্স কি, তারপরে হ্যান্ড জিওমেট্রি কি, তারপরে এখানে তোমার ফিঙ্গারপ্রিন্ট আসতে পারে, তারপর তোমার আসতে পারে ভয়েস রিকগনিশন কি, এইসব জিনিস যেমন বায়োমেট্রিক্স এর মধ্যে আছে। তারপর আসলে তোমার ন্যানো টেকনোলজি কি, ন্যানো টেকনোলজি কি, তারপর ন্যানোমিটার কি, তো 10 টু দি পাওয়ার -9। তারপরে বিশ্বগ্রাম কি, তারপরে স্মার্ট হোম কি। স্মার্ট হোম হলো ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট, ওয়ান কাইন্ড অফ ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট, যেখানে অনেকগুলো মানে সামাজিক মানুষজন একসাথে বসবাস করতে পারে। তারপরে কি ই কমার্স কাকে বলে, ই গভর্নেন্স, ই বুক, টেলিমেডিসিন, হ্যাকিং কি, তারপরে প্লেয়ারিজম কি, অর্থাৎ হলো অন্যের একটা জিনিস তুমি হুবহু তার অনুমতি ছাড়া কপি করা। তারপরে অ্যাকুচেটর কি, রোবটের যে হাত পা নড়াচড়া সেটা তোমার অ্যাকুচেটরের মাধ্যমে হয়ে থাকে। আশা করি বুঝছো জ্ঞানমূলকে। দেখো আমরা টাইপ অনুযায়ী পড়ার কারণে আমাদের প্রত্যেকটা টাইপে কোশ্চেনগুলো আছে। মোটামুটি এখানে যে কোশ্চেনগুলো দিছি এখান থেকে তোমার 95% প্লাস কোশ্চেনই এইগুলো থেকে আসছে। তারপরেও দেখো মানে টাইপগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা কমন পাই যাবে।
ভাই আপুরা দেখো আমরা একবার সিকিউ সলভিং এ আসবো। সিকিউ সলভিং এর 5 কোশ্চেনটা ঢাকা বোর্ড 2023 সালে কোশ্চেনটা নিলাম। ঢাকা বোর্ড 2023 সালে কোশ্চেনটাতে কি আসছে তুমি একটু দেখো। সেটা হলো তোমার দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1 এ এখানে কোশ্চেনবোধক চিহ্ন দিচ্ছে, এখানে বলছে নতুন জীবকোষ সৃষ্টি, হাইব্রিড শস্য, দুধে আমিষের পরিমাণ বাড়ানো। আর দৃশ্যকল্প 2টা কি বলছে, বর্তমান বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা গবেষণা এমনকি বিনোদনের ক্ষেত্রে মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে এবং প্রযুক্তির জগতে এটাকে চতুর্থ শিল্প বিপ্লবও বলে। এখন কোশ্চেন দেখো তুমি পাঁচটার কোশ্চেনটা কি, ন্যানো টেকনোলজি কি, আসলে তোমরা পারো এটা। ন্যানো টেকনোলজি কি, তারপরে বর্তমানে গাড়ির ড্রাইভারবিহীন যাতায়াত করা যায়, ব্যাখ্যা করো। গাড়ির ড্রাইভারবিহীন যাতায়াত করা যায় না? অবশ্যই যায়। সেটা তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়া বর্তমানে ড্রাইভারবিহীন যাতায়াত করা যায়। এই জিনিসটা তুমি আরো একটা জিনিস দেখো, আমরা বর্তমানে এই যে রোবট দিয়েও গাড়ি তোমার চালানো যায়, তো ড্রাইভার ছাড়া চালানো সম্ভব। এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে প্রযুক্তিটি ব্যাখ্যা করো। বলো তো প্রশ্নবোধক চিহ্ন স্থানের জিনিসটা কি? এই জিনিসটা হলো তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি যখন পড়াইছিলাম তখন আমি বলছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি, জিন এবং জীববিজ্ঞান রিলেটেড কাজ। তখন জীববিজ্ঞান রিলেটেড কি, নতুন জীবকোষ সৃষ্টি, হাইব্রিড শস্য, দুধে আমিষের পরিমাণ বাড়ানো, সবগুলোই তোমার কি জীববিজ্ঞান রিলেটেড। এবার দৃশ্যকল্প 2 প্রযুক্তিটি ব্যাখ্যা করো। বলো তো এখানে যখন চতুর্থ শিল্প বিপ্লব বলছে তখনই তোমার মাথায় আসবে চতুর্থ শিল্প বিপ্লবটা রোবোটিক্স এর সাথে কানেক্টেড। তাহলে তোমার এই প্রযুক্তিটা হলো রোবোটিক্স। আশা করি বুঝছো কোশ্চেনটা। এখন দেখো আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই কমন, জাস্ট আমরা ধরতে হবে যে কোন জিনিসটা আমাদের কোশ্চেনে চাইছে আসলে, সেটাই। এখন দেখো এখানে তোমার মেইনলি চতুর্থ শিল্প বিপ্লব, আর আরেকটা জিনিস হলো কি, ব্যবহার সীমিত করে ফেলছে। দুইটা জিনিসের সাথে তুমি কম্পেয়ার করবা তখন তোমার রোবোটিক্সটা মাথায় আসবে, জিনিসটা তো মাথায় আসবে। তো প্রত্যেকটা জিনিস এভাবে ডিপলি পড়তে হবে। আমি যখন আমার এমসিকিউ কোর্সটা পড়াইছিলাম, এমসিকিউ কোর্সের সাথে আমার যখন সিকিউ কোর্সটা তুমি যখন কম্বাইনলি করবা তখন দেখবা তোমার কোনো জিনিসই আর বাকি থাকবে না। ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস তুমি ডিপভাবে শেষ করতে পারবা। এখন আমরা একটা কোশ্চেন সলভ করবো, সেটা হলো যশোর বোর্ড 2023। যশোর বোর্ড 2023 কোশ্চেনটা নেওয়ার আগে এই পর্যন্ত আমাকে 3বার শুট করা লাগছে। কারণ কি, আমার কোনো না কোনো ধরনের সমস্যা হচ্ছে, হয়তো সাউন্ড আসতেছে না বা তোমার এই লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কোনো না কোনো সমস্যা তোমার হচ্ছে। এই জিনিসটা আমার যখন আমি ফার্স্ট চ্যাপ্টার নিতে গেছিলাম বা সেকেন্ড চ্যাপ্টার এমসিকিউ নিতে যেতাম, সেম টাইপের কোশ্চেনগুলোর সমস্যা হয়। তোমাদের সিএম ভাই যশোর বোর্ড আসলে কুফা। দেখো ভাইয়েরা এখানে কোয়েশ্চনটা কি বলছে, ডাক্তার রাজীব মেডিকেল কলেজে ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশন অভিজ্ঞতা লাভ করেন। তিনি লং টেনিস বল খেলতে গিয়ে লক্ষ্য করেন অন্যান্য বলের তুলনায় এই বলের স্থায়িত্ব বেশি। ফার্স্ট কোশ্চেনটা হলো কায়োপ্রোব কি? কায়োপ্রোব হলো তোমার কায়ো সার্জারিতে ব্যবহৃত এমন একটা যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে রোগী কোন স্থানে সমস্যা হয়েছে বা কোন স্থানে রোগ হয়েছে রোগটা শনাক্তকরণ এবং চিহ্নিতকরণ কাজে ব্যবহৃত হয়। সেকেন্ড কোশ্চেন, ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের মাধ্যমে করা সম্ভব কিনা? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের মাধ্যমে করা সম্ভব, সেটা হলো রোবটের মাধ্যমে। এই জিনিসটা আমি যখন রোবোটিক্স পড়াইছিলাম তখন বলছিলাম। এরপর দেখো উদ্দীপকের বলটি তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করো। উদ্দীপকের বলটি কি? উদ্দীপকের বলটি হলো তোমার ন্যানো টেকনোলজি। এরপর আরেকটা কোশ্চেন ছিল যে ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তিটি দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখবে কি? এখন বলো যে এখানে কি বলছে, রাজীব সরকার ব্যবহারিক ক্লাসে রুগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশন করে, মানে কি রুগী, এখন এটা কি তোমার, এখন এখানে আনসারটা তোমার 2 টাইপের কোশ্চেন তোমাকে খাজাস কোশ্চেন একটু ঘুরাই দিয়ে এটার একটু কাজ করতে পারে। ফার্স্ট কোশ্চেনটা হলো তোমার ভার্চুয়াল রিয়েলিটি কি কি ভূমিকা পালন করে এখানে, সেটা তাহলে এখানে বলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি কি করে সেটা ব্যাখ্যা করবা। তারপরে আরেকটা জিনিস কি বলছে, যখনই তোমার দক্ষ জনবল চলে আসছে, এখানে কি বলছে, এটা টেস্ট করছে, উনি জাস্ট টেস্ট করছে যে এই জিনিসটা কি করলে কিভাবে দেখা যাবে। মানে পূর্ববর্তী উনি কোনো একটা জিনিসকে বাস্তবে রূপান্তরের আগে পূর্ববর্তী সময় উনি দেখছে। তাহলে ওই জিনিসটা দেখার কারণে ওনার কি হয়েছে, যে আমার এই জিনিসটা কেমন আউটপুট দিবে বা এই জিনিসটা করলে আমার কেমন উপকার হবে বা এই জিনিসটাকে আমি সঠিকভাবে রোগ চিহ্নিত করতে পারছি কিনা, সেই জিনিসটা তোমরা দেখতে পারবা। তো এই জিনিসটা তোমার ভূমিকা রাখে। আশা করি কোশ্চেনটা বুঝছো। কোশ্চেনটা বোঝার সময় তোমাকে অবশ্যই এই যে বুঝতে হবে, এখানে জাস্ট একটা ওয়ার্ডের কারণে দক্ষ জনবল তৈরিতে যখন বলছে তখন তোমার কোশ্চেনের আনসার লেখাটা অন্য টাইপের হয়ে যাবে। যদি বলতে এখানে ভার্চুয়াল রিয়েলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তুমি ভার্চুয়াল রিয়েলিটি টাইপ নিয়ে তুমি জাস্ট ডিসকাস করতে হবে। তো কোশ্চেনের মধ্যে কি কি কিওয়ার্ডগুলো দিছে, জিনিসটা কোশ্চেন ভালোভাবে পড়বা, তারপর আনসার করবা। যদি কোশ্চেনে কিওয়ার্ডগুলো ধরতে না পারো তাহলে তুমি এই যে সৃজনশীল লিখে এখন লাভ হবে না। এখন আমরা আরেকটা সিকিউ নিয়ে হাজির হয়েছি, সেটা তোমার অল বোর্ড 2018 সালে আসছে।
সে কোশ্চেনটা কি বলছে, এস সাহেব একজন বড় ব্যবসায়ী, তার অফিসের কর্মচারীদের একটি সুইচে হাতে চাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করা হয় এবং কারখানায় প্রবেশ করার জন্য শ্রমিকরা মনিটরের দিকে তাকালে দরজা খুলে যায়। এস সাহেবের কপালে টিউমার অপারেশন করতে গেলে ডাক্তার সাহেব কোনো অপারেশন ছাড়াই একটি বিশেষ পদ্ধতি অত্যন্ত নিম্ন তাপমাত্রার টিউমার অপারেশন করে দেন। ফার্স্ট কোশ্চেনটা কি, রোবোটিক্স কি? রোবোটিক্স হলো যে যে রোবট নিয়ে গবেষণা ইত্যাদি ইত্যাদি করতে হয়, সেটা হলো রোবোটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা কি বলা হয়েছে এটাকে? এস সাহেবের টিউমার অপারেশনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? কায়ো সার্জারি। কারণ কায়ো সার্জারি তুমি কিভাবে বুঝছো দেখো, যখনই নিম্ন তাপমাত্রায় বলছে তখনই তুমি মাথায় চলে আসবে কায়ো সার্জারি, তখন তুমি কায়ো সার্জারিতে ব্যাখ্যা করো। এরপর আরেকটা কোশ্চেন, এস সাহেবের অফিসের প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো। এস সাহেব অফিসে কি কি করছে? একটা হলো কি হাতের চাপ দিয়ে উপস্থিতি, মানে কি তোমার হাতের চাপ দিয়ে যখন উপস্থিতি তখন কি ফিঙ্গারপ্রিন্ট। এরপরে কি বলছে যে কারখানা প্রবেশের মনিটরের দিকে তাকালে তোমার দরজা খুলে যায়, মানে কি রেটিনা স্ক্যান। তাহলে রেটিনা স্ক্যান এবং ফিঙ্গারপ্রিন্ট। বায়োমেট্রিক্স পড়ছি না, এই বায়োমেট্রিক্সটা ব্যাখ্যা করবো এই দুইটা জিনিস দিয়ে। দুইটা জিনিসের উপকারিতা অপকারিতা দুইটা জিনিসে ব্যাখ্যা করবা। আশা করি কোশ্চেনটা ধরতে পারছো তোমরা। এই টাইপ কোশ্চেন আসবে, যা পড়াইছি তার থেকেই কোশ্চেন পাবা ইনশাল্লাহ। এখন আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালে একটা কোশ্চেন সলভ করবো। ময়মনসিংহ বোর্ড 2023 সালে কোশ্চেনটাতে কি বলছে দেখো, সেটা হলো হিমেল ড্রাই ল্যাবে জৈব সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করছিল। একদিন তার বন্ধু তাকে একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তারা মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করলো। ফার্স্ট কোশ্চেনটা কি, রোবোটিক্স কি? আচরণের মধ্যে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি বুঝিয়ে লেখো। বায়োমেট্রিক্সটা ব্যাখ্যা করবা। তারপর এটা তো রোবট নিয়ে, যেটা হিমেল কোন প্রযুক্তির সহায়তা নিচ্ছে ব্যাখ্যা করো। হিমেল মেনলি বায়ো ইনফরমেটিক্সের ব্যাখ্যা নিছে। কারণ কি বায়ো ইনফরমেটিক্স, আমি তোমাদেরকে বলছি বায়োলজি রিলেটেড, বায়োলজি রিলেটেড মানে জীব, জীবের সংক্রান্ত যে সকল ইনফরমেশন বা তথ্য নিয়ে কারো তাকে বায়ো ইনফরমেটিক্স বলে। লাস্ট কোশ্চেনটা কি, কক্ষে কোন প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়েছে? পাত্রের জীবনে ভূমিকা মূল্যায়ন করো। ভার্চুয়াল রিলেটিভ বেশিরভাগ এই চ্যাপ্টারের প্রায় 80% কোশ্চেনের মধ্যেই তোমার ভার্চুয়াল রিয়েলিটি কোশ্চেনটা আসতেছে কোনো না কোনোভাবেই। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্টলি খুব ভালোভাবে দেখবা। এখন আরেকটা সিকিউ সলভ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই সিকিউ সলভটা তোমার দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে। এই সিকিউ সলভের মধ্যে কি কি আছে দেখো, উদ্দীপকটা পড়ি একটু। আসিফ আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আমেরিকাতে যাওয়া সম্ভব হয়নি। অতঃপর বাংলাদেশে বসে অনলাইনের মাধ্যমে ডিগ্রি অর্জন করলো। এরপরে আসিফ পড়াশোনার ফাঁকে ফাঁকে অনলাইনে টাকা উপার্জন করে। এরপর বলছে ফলে পারিবারিক অবস্থার উন্নতি হয়। তার বন্ধু মনির নতুন জাতের টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হয়। এখন দেখো এখানে দুইটা জিনিস, একটা হলো তোমার আসিফের কাজ, একটা হলো মনিরের কাজ। আসো তোমার ফার্স্ট কোশ্চেনটা কি, ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি সম্বন্ধে অনেকবার বলছি, এখন আর কিছুই বলবো না। এরপর দেখো নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি। নিম্ন তাপমাত্রা কোনটা চিকিৎসা পদ্ধতি কি? কায়ো সার্জারি। এরপর আসো তোমার আসিফের ডিগ্রি অর্জন কিভাবে সম্ভব হয়েছে? ই লার্নিং। যদি আমাদের ঘরে বসে, আমরা যে ঘরে বসে কি করি, ই লার্নিং মানেটা কি? ই লার্নিং মানে কি? পড়াশোনা রিলেটেড যে কথাগুলো আছে এই কথাগুলো। এখন এই কথাগুলো তোমাকে কি করতে হবে, তুমি ঘরে বসে বাংলাদেশে বসে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে যোগাযোগ করতে পারতেছো, অন্যান্য টিচারদের বই পড়তে পারতেছো। এই জিনিসগুলো সবগুলো ই লার্নিং এর কারণে হয়েছে। লাস্ট কোশ্চেনটা কি দেখো, আসিফ ও মনিরের আর্থিকভাবে সচ্ছলতার কারণ তুলনামূলক বিশ্লেষণ করো। এখন দেখো আসিফ কি করছে, ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তোমার ডিগ্রি অর্জন করছে। সেটা কিসের মধ্যে পড়ে? ডিগ্রি অর্জন করছে এবং সে কি করছে, টাকা উপার্জন করছে অনলাইনের মাধ্যমে। টাকা উপার্জনটা কিসের মাধ্যমে সম্ভব? আউটসোর্সিং এর মাধ্যমে। এরপর দেখো মনির কি করছে, তোমার মনির টমেটো, নতুন জাতের টমেটো চাষ করছে। এটা কি আমার জীববিজ্ঞানের সাথে রিলেটেড না? আমি তখনই বলছি যতগুলো জীববিজ্ঞানের সাথে রিলেটেড থাকবে তখনই তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাকে এভাবে ধরতে হবে। এখানে যদি আমি অন্য কিছু দিতে পারতাম, যদি এই দেখো এখানে অনলাইনে টাকা উপার্জনের জায়গায় যদি বলতাম পড়াশোনার পাশাপাশি সে সিম কিনে বিকাশে লেনদেন শুরু করছে। এখন যদি বলতো এই সিম, সে সিমটা কিনতে কোন টেকনোলজির সাহায্য নিয়েছে, তখন তুমি কি বলতা? বায়োমেট্রিক্স। কারণ আমাদের সিম কিনতে তার ফিঙ্গারপ্রিন্ট লাগছে।
দেখো জাস্ট উদ্দীপকটা একটু কিওয়ার্ডটা চেঞ্জ করলেই আমি এই কোশ্চেনটা সলভ করতে পারছি। এখন দেখো যদি এখানে কি বলতাম, মনির নতুন জাতের টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হয়। এখন যদি বলতাম মনির নতুন জাতের টমেটোর জায়গায় জাস্ট এখানে বলতাম যদি আমি সে খেলাধুলার সামগ্রী মজবুতভাবে কিনছে খেলাধুলার সামগ্রী, তখন মজবুত যখন আসতো তখন আমার ন্যানো টেকনোলজি চলে আসতো। জাস্ট এভাবে তোমাকে ধরতে হবে যে সিকিউতে কোন কিওয়ার্ডের মাধ্যমে তোমার কোন টপিকসটা তোমাকে উল্লেখ করছে। এই জন্য তোমাকে ওই কোশ্চেনগুলোকে আগে কিওয়ার্ডগুলো ধরতে হবে। আগে কিওয়ার্ডগুলো যখন ধরা শিখে যাবা তখন সিকিউ সলভ করা একবারে ইজি।